প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, রয়েছেন মেজবাউল আজম সওদাগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র 10 দিন বাকি। আজকের দিন যদি আমরা বাদ দিই, 2024 সালের গণঅভ্যুত্থানের পর মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে আবার দেখা যাচ্ছে নানা ব্যতিক্রম, নতুনত্ব। প্রচারণায় ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়েছে, চালু হয়েছে নির্বাচনী বাস, টেলিভিশন সংলাপ এবং পোস্টারবিহীন প্রচার। প্রথমবারের মতো একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট, পাশাপাশি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা নির্বাচনী রাজনীতি নতুন মাত্রা যোগ করেছে। 4,30,00,000 এমন ভোটার যারা কখনো ভোট দেননি বা দিতে পারেননি, প্রচুর সংখ্যক তরুণ প্রার্থী। এই যে নানা ব্যতিক্রম ও নতুনত্ব, প্রফেসর আজম, এটাকে আপনি কিভাবে দেখছেন? জুলাই যে অভ্যুত্থানটি হয়েছে, এটি একটি সারা বিশ্বের ইতিহাসে একটি অভূতপূর্ব এবং ব্যতিক্রমধর্মী একটি ঘটনা। তো সেই অভ্যুত্থানটা কি কতগুলো আকাঙ্ক্ষার ভিত্তিতে হয়েছে, এই অভ্যুত্থানটা কতগুলো আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি করেছে। তো নতুন আকাঙ্ক্ষা তৈরি করেছে, তার মধ্যে আপনি যে বিষয়টির অবতারণা করলেন, এটিও একটি আকাঙ্ক্ষা যে রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আসবে। আপনি দেখবেন যে তারই অংশ হিসাবে কিন্তু রাজনৈতিক দলগুলো, যদিও তারা দীর্ঘদিন গতানুগতিক রাজনীতি করত, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারা কিন্তু নতুন কিছুকে ধারণ করার জন্য তারা চেষ্টা করছে, এবং সেটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী যে প্রচারণাটা হচ্ছে, সেই প্রচারণায় কিন্তু আপনি নতুনত্ব দেখতে পাচ্ছেন। আমরা যতটুকু নেগেটিভ প্রচারণা দেখছি, এটি কম্পারেটিভলি, মানে ব্যক্তিগত আক্রমণ ইত্যাদি ইত্যাদি যেটুকু নেগেটিভিটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু কম্পারেটিভলি পূর্ববর্তী সময়ের তুলনায় অনেক অনেক কম। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনি দেখবেন যে দুইটা জোটের মধ্যে মেজর আইডিওলজিক্যাল কনফ্রন্টেশন না থাকার ফলে, অর্থাৎ উভয় জোটেই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, উভয়ই বাংলাদেশপন্থী রাজনীতিতে বিশ্বাসী, উভয়ই বাঙালি জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী, ভারতীয় আধিপত্য রাজনীতির বিরোধী। তো এই সমস্ত কারণে মেজর আইডিওলজিক্যাল কনফ্রন্টেশনটা নাই। তো যেহেতু নাই, তাহলে আপনার কম্পিটিশনটা কি নিয়ে হবে? কম্পিটিশনটি কিন্তু আপনি খেয়াল করবেন যে পলিসি নিয়ে হচ্ছে। উভয় দলই কিন্তু তাদের নির্বাচনী ইশতেহার এবং তরুণদের জন্য কি পলিসি, এটার উপর কিন্তু জোর দিয়েছে। আপনি দেখেন, এবং তারেক রহমানকে দিকে যে খেয়াল করেন, আপনি দেখেন তিনি একটা নতুন, আমি ধন্যবাদ জানাই তাকে, নতুন একটি ধারা সৃষ্টি করেছেন। যে মঞ্চে উঠে যে একজন উপস্থাপনা করতো, আর একজন এক পর এক বক্তব্য দিত, তারপর শেষে উঠে প্রধান অতিথি, এই ধারাটার অবসান ঘটিয়েছেন তিনি সরাসরি মঞ্চে উঠে নিজের উপস্থাপক এবং নিজেই তিনি তরুণদের সাথে কথা বলছেন, ইন্টারাকশন করছেন, কাউকে ডেকে নিচ্ছেন। একইভাবে আরেকটা জোটের রাজনীতির দিকে যদি আপনি দেখেন, তারাও কিন্তু নতুন নতুন বিষয় এভাবে নিয়ে এসেছেন এবং সরাসরি মাঠের মানুষের সাথে ওপেন কথা বলছেন একবারে, সেই বিষয়গুলো কিন্তু সামনে এসেছে। এবং ব্যক্তিগত আক্রমণের বিষয়টাও কম, পাশাপাশি পলিসির ক্রিটিসিজম হচ্ছে। এটি ডেমোক্রেসির জন্য, ডেমোক্রেসির ফ্লোরিশমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কে কোন পলিসিতে আগাবে, হোক প্রতিযোগিতা। আপনি সমালোচনা করেন, পলিসির সমালোচনা করেন, পলিসি কার কোথায় ভুল হচ্ছে আপনি দেখিয়ে দেন, মানুষের মধ্যে এটা মানুষ বিচার করবে যে কারটা ঠিক। হ্যাঁ, একজন বলতেছে যে আমি ফ্যামিলি কার্ড দিব প্রত্যেকটা, কত এখন কেউ প্রশ্ন তুলছে, হ্যাঁ আপনি কিভাবে দিবেন, এই টাকা কোথা থেকে আসবে, এটা প্রশ্ন আসুক না, এই প্রশ্নটি তো দরকার। আরেকজন বলতেছে আপনি, আরেকটা জোট বলতেছে যে নারীদের ইয়েটা কমাবো, আরেক জোট এখন বলতেছে যে আপনি নারীদের ইয়েটা কমাবেন, তাহলে তো নারীকে কর্মসংস্থানের জায়গা থেকে তো আপনি পিছায় দিচ্ছেন। এই যে এই জাতীয় সমালোচনা হচ্ছে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য খুবই পজিটিভ। এবং ইতিপূর্বের যে আপনার কম্পিটিশনগুলো হয়েছিল নির্বাচনে, এই ধরনের প্রচারণা কিন্তু আমরা কখনো দেখিনি। তখন ব্যাপক হচ্ছে আইডিওলজিক্যাল ব্যাপার স্যাপারটা ছিল, এবং প্রচারণাটার ধরনটা এমন ছিল, আপনি খেয়াল করবেন যে এক দল আসলে আরেক দল বাংলার মাটি থেকে নাই হয়ে যাবে। এবার কিন্তু এই নাই হয়ে যাওয়ার সংস্কৃতিটা কিন্তু আপনি দেখতে পাচ্ছি। আমরা সেই প্রসঙ্গে পরে আসবো। জি, ফয়েজ আহমদ, আসলে আলটিমেটলি নির্বাচনের এখন এই মুহূর্তে যে পরিবেশ, আমরা এটাকে ভালো বলবো। এই কারণে ভালো বলবো, আমরা ধরুন আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যম কর্মী হিসাবে আমি 86 সাল থেকে নির্বাচনটা দেখি, আর প্রফেশনালি দেখি 91 সাল থেকে।
কারণ আমরা যখন ঢাকা আসি, ইউনিভার্সিটিতে আসি, তখন 86 সালে ইলেকশনটা হয়, ওইখান থেকে দেখা শুরু, 91 একদম প্রফেশনালি। এবং আপনিও কিন্তু ইতিমধ্যে অনেকগুলো নির্বাচন দেখে ফেলেছেন, বিশেষ করে আপনার মূলত 2001-এ তো ভালো করে দেখেছেন, ওইখান থেকে আপনার মোটামুটি ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আর যেটা প্রফেসর আজম বলছিলেন সেটা কিন্তু সঠিক। আসলে নির্বাচনের যে সহিংসতা, মারামারি, অমুক তমুক হেন তেন, এটা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক কম। আর যেটা ব্যক্তিগত আক্রমণ নাই বললেই চলে, এবং যেটা বলা হচ্ছে দু একটা জায়গায় টুকটাক হচ্ছে, সেটা আসলে পূর্বের তুলনায় কিছুই নয়। এটা একটা ভালো দিক। কিন্তু একটা জায়গায় একটু আশঙ্কা তৈরি হয়েছে, সেটি হলো যে নির্বাচনকালীন সরকার আর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একটা অস্পষ্টতার কথা বলা হচ্ছে নানান জায়গা থেকে। সরকার কিভাবে সেটি দূর করছে, বা আসলে এই প্রশ্নটা উঠছে কেন? প্রথমত আপনি যেটা নিজেই বলছিলেন যে আপনার নিজের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, জি, জি। সাংবাদিকরা শুধু সাংবাদিক নয়, ইলেকশনের সময় সাংবাদিক ইটসেলফ একজন অবজারভারও নিঃসন্দেহে। উনি। সো আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আমিও বেশ কয়েকটা নির্বাচন প্রত্যক্ষভাবে নাগরিক হিসেবে দেখার সুযোগ হয়েছে, সাংবাদিক হিসেবে মাঠে কাজ করার সুযোগ হয়েছে। সো এই বাস্তবতা থেকে যদি বলি যে এবারের নির্বাচনটা অন্তত এই সমস্ত নির্বাচনে আমাদের এখানে যে ট্রেডিশনাল চরিত্র, সেই জায়গা থেকে অনেকটা ভিন্ন এবং অনেক ডেভেলপ। কোনো কোনো ক্ষেত্রে আমি এইভাবে পর্যন্ত বলি যে আমরা ইউরোপের বা আমেরিকার সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতিতে যে সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে বিশাল ডিবেট হয় অনেক সময়, আমরা ছোট ঘটনায় একটা ডেমনস্ট্রেশন হয়, সেখানে সবগুলি নিউজ পেপারে বিশাল বিশাল নিউজ ডেমনস্ট্রেশন হয়েছে। কতজন মানুষ ডেমনস্ট্রেশন অংশ নিয়েছে? প্রায় 100 জন। হ্যাঁ, সো এটা বিশাল ঘটনা ইউরোপে, যে 100 জন মানুষ একটা পার্টিকুলার ইস্যুতে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, যেটা আমাদের এখানে হাস্যকর ব্যাপার যে 100 জন আসছে, এটা তো কোনো কিছু দাঁড়ায়নি, তাই না? ওই বাস্তবতায় কেন এই কথাটা আমি বললাম, যে এবার নির্বাচনে এখন পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলি একে অপরের বিরুদ্ধে যে সমস্ত অনিয়মের অভিযোগ তুলছেন, সেই অনিয়মগুলি অনেকটা এইরকম। মেজর কোনো ইস্যু নেই, দু একটা আইসোলেটেড ইনসিডেন্ট ছাড়া মেজর কোনো ইস্যু নেই। সো আমরা এই জায়গায় এমন একটা ভাইব তৈরি হয়েছে যেটা অনেকেই প্রত্যাশাও করেননি। তো আমরা অন্তত যদি একদম অবজারভেশনের জায়গা থেকে বলি, যে ইলেকশনের তফসিল ঘোষণার পর বড় উপলক্ষ ছিল নমিনেশন পেপার ফাইলিং। এই নমিনেশন পেপার ফাইলিং থেকে শুরু করে আজকে প্রচারণা যে পর্যন্ত এসেছে, অলমোস্ট শেষ দিকে। আমরা আর কয়েকদিন, আর 9 দিন 8 দিন এরকম সময় আছে প্রচারণা। এই সময়কাল পর্যন্ত খুবই স্মুথ গেছে, ভালো গেছে। এইটা যদি কন্টিনিউ থাকে ভোটের দিন পর্যন্ত এবং ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা পর্যন্ত, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই অভূতপূর্ব এবং ঐতিহাসিক এক নির্বাচনের একদম সন্নিকটে আছে। অপরদিকে আপনি যে প্রশ্নটা করেছেন যে সরকার এবং ইলেকশন কমিশনের মধ্যে এক ধরনের সিদ্ধান্তগত বা অনেক কিছুতে অস্পষ্টতা, দেখুন থাকতে পারে। অস্পষ্টতা থাকা কোনো অপরাধ নয়, এই বিবেচনায় নয় যে ইলেকশন কমিশনকে কোনোভাবেই ইন্টারিম গভর্নমেন্ট ডমিনেট করছে না, কোনোভাবেই কন্ট্রোল করছে না। অর্থাৎ আমরা মুখে মুখে যে চর্চার কথা বলি যে ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান, সে তার মতো করে সিদ্ধান্ত নিবে, অপরদিকে পিছন থেকে আসলে পর্দার আড়ালে তাদের সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই সরকার হাতে রেখে দেয়। এই সংস্কৃতি থেকে যে আমরা পুরোপুরি বেরিয়ে এসেছি, এই যে অস্পষ্টতার কথা বলছেন, এইটা একটা তার ইন্ডিকেটর আসলে। আচ্ছা, এখন বাস্তবতা হচ্ছে ইলেকশন বাস্তবায়নের ক্ষেত্রে ইলেকশন কমিশন হচ্ছে কি পজিশনে আছে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সরকার তাকে পূর্ণ সহযোগিতা করছে। দু একটি বিষয়ে, অনেক ক্ষেত্রে এটা লিগাল ইস্যুস হতে পারে, দু একটি বিষয়ে সরকারের সঙ্গে ইলেকশন কমিশনের হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল হতে পারে। এটা সমাধানের পথ কি? সমাধানের পথ হচ্ছে দুটো। একটি হচ্ছে ইলেকশন কমিশন যদি প্রয়োজন মনে করে ওই পার্টিকুলার ইস্যুতে কোনো সিদ্ধান্তে আসতে চায়, সেক্ষেত্রে প্রয়োজনে সরকারের যে উইংয়ের সঙ্গে কথা বলা দরকার, যে মিনিস্ট্রির সঙ্গে কথা বলা দরকার, তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন। অপরদিকে এরকম হতে পারে যে ওনারা, মানে একটা কথা আছে আমরা জার্নালিজমে বলি যে এইটা, বিশেষ করে ইংরেজি সাংবাদিকতা এটা খুব বলা হতো, যে এইটা যে আপনি শব্দটা যে ভুল লিখলেন, আপনার কোনো কনফিউশন তৈরি হয় না, একটু ডিকশনারিটা একটু দেখতেন। যে আমার তো কনফিউশনই তৈরি হয় না, আমি ডিকশনারি দেখবো কেন? রিয়েলিটি হচ্ছে এই। সো হয়তো ইলেকশন কমিশন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার কোনো কনফিউশনই তৈরি হয় না যে সরকারের সঙ্গে আলাপ করা দরকার, করেননি। এই অধিকার তার আছে, এই স্বাধীনতা তার আছে, এই সাংবিধানিক ক্ষমতাই তার কাছে আছে, সেটা সে করতে পারে। অপরদিকে হয়তো সিদ্ধান্তের পরে যদি সরকারের কোনো পক্ষে বা সরকারের কাছে মনে হয় যে এটা সামগ্রিকভাবে দেশের ভবিষ্যৎ নির্বাচন এবং
নির্বাচন কমিশনের সঙ্গে নাগরিকদের সম্পর্কের জায়গায় আস্থা অনাস্থার কোনো জায়গায় তৈরি হতে পারে, কোনো অবজারভেশন সরকারের তৈরি হয়, সেটা প্রপার চ্যানেলে প্রপার ওয়েতে ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা করে সমাধানে আসতে হবে। এখন ধাক্কাটা কি? ধাক্কাটা হচ্ছে আমরা তো কখনো এমন দেখিনি যে ইলেকশন কমিশনের সিদ্ধান্তের সঙ্গে সরকারের মনোভাব উল্টে যায়, সাংঘর্ষিক হয়। কারণ সবসময় তো সারা জীবন সরকারের ব্যক্তিরাই আসলে ইলেকশন কমিশনের সব টুটি চেপে ধরে রেখেছিল। তারা যেভাবে চেয়েছে ইলেকশন কমিশন সেভাবেই ফাংশন করেছে। এবার বাস্তবতাটা ভিন্ন। এর ফলে কখনো কখনো এরকম হতে পারে যে অস্পষ্টতা তৈরি হতে পারে। সেটা স্পষ্ট করার ক্ষেত্রে সরকার এবং ইলেকশন কমিশন দুপক্ষই আমি মনে করি আন্তরিক। কোনো বিষয়ে যদি এরকম অস্পষ্টতা তৈরি হয়, ইমিডিয়েটলি সেটা সলিউশনের জন্য সবাই অ্যাক্টিভ। প্রফেসর আজম, 1.5 যুগ পর মুক্ত পরিবেশে নির্বাচন, বিএনপির কাছে এর রাজনৈতিক মূল্য কি? এই নির্বাচন বিএনপির জন্য কামব্যাক ইলেকশন কি? হ্যাঁ, অবশ্যই এটাকে তো কামব্যাক ইলেকশন হিসাবে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাজ হচ্ছে যে তার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে কামব্যাক ইলেকশন অবশ্যই বলতে হবে। কারণ হচ্ছে দীর্ঘ 17 বছর নেতা কর্মীরা ব্যাপকভাবে ফ্যাসিবাদী নির্যাতন, রাজনৈতিক মূল্যটা, রাজনৈতিক মূল্য দিতে হয়েছে তাদের। না, আমি বলতেছি এই ইলেকশনের রাজনৈতিক মূল্য কেমন? হ্যাঁ, রাজনৈতিক মূল্য অনেক। কারণ এই বাংলাদেশ এমন একটা মানে ট্রানজিশনাল পিরিয়ড একটা ফেস করতেছে। ট্রানজিশনাল পিরিয়ড বলতে একটা ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বের হয়ে এসে একটা উন্নত মানে গণতান্ত্রিক সংস্কৃতিতে প্রবেশের মাঝামাঝি যে মুহূর্ত, এটাকে আমরা পলিটিক্যাল ট্রানজিশনাল পিরিয়ড বলি। সো এই ট্রানজিশনাল পিরিয়ডটা একটা রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই রাজনৈতিক দলটার এটার রাজনৈতিক মূল্য অনেক বেশি। এইখানে রাজনৈতিক দলটাকে প্রুভ করতে হবে যে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, যে পরিবেশ তৈরি হয়েছে, কথা বলার, রাজনীতি চর্চা করার, গণতান্ত্রিক মূল্যবোধের একটা রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করার যে পরিবেশটা তৈরি হয়েছে, এই পরিবেশের সাথে সে যদি নিজেকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে, তো এইটার জন্য তার ভবিষ্যৎ, এটা দিয়ে তার ভবিষ্যৎ নির্মিত হবে। সে ভবিষ্যৎ কতটা গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে পারবে, এই সময়টুকুর তার চর্চা, তার রাজনীতি, তার ভোটিং রাজনীতি সব কিছুর উপর এটার উপর নির্ভর করবে। যার ফলে এটা রাজনৈতিক মূল্য বিএনপির কাছে অনেক বেশি। এবং সেটার প্রমাণও আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু মানে সচরাচর তারা কন্টিনিউয়াসলি ট্রাই করছে বোঝার যে কোন দিকে গেলে জনগণ আমাদের সাথে থাকবে। রাজনৈতিক দলগুলো পাশাপাশি এটা একটা প্রেশারের মধ্যে আছে। এমনকি মেজর সিদ্ধান্ত পাল্টাচ্ছে, কারণ অতীতে কিন্তু এরকম কখনো আমরা দেখি নাই। এত মেজর সিদ্ধান্ত পাল্টায়, হ্যাঁ, আমরা কখনো দেখিনি। তার মানে বোঝা যাচ্ছে যে জনগণের পালস বুঝে তাদের ভবিষ্যৎ ওয়েটা নির্ধারণ করার জন্য সবাই চেষ্টা করছে, এবং কোনো একটা ভুল হলে সরাসরি বলতেছে এটা ভুল হয়ে যাচ্ছে। তো এই যে সব কিছু মিলে আমার কাছে পুরো এনভায়রনমেন্টটা খুব পজিটিভ মনে হচ্ছে আর কি। এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি, এবং আমার সহ আলোচক যেটা বললেন যে গভর্নমেন্টের যে রোলটা, যে নির্বাচন কমিশন কিভাবে তার স্বাধীন সত্তা হিসেবে কিভাবে সে এক্সারসাইজ করতেছে, সে গভর্নমেন্টের সাথে কোনো কথা না বলে সে একটা ডিসিশন দিয়ে দিল আর কি। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা তো এর আগে কখনো কল্পনা করা যাইত না যে নির্বাচন কমিশন এভাবে কথা বলতে পারে আর কি। হ্যাঁ, তো এটা একটা খুবই পজিটিভ দিক, এবং এটা আমাদের সামনের দিনগুলোর জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে এটা গণ্য হবে ইনশাআল্লাহ। ফয়েজ আহমদ, নির্বাচন এলেই নির্বাচনী এলাকাগুলোতে দেয়ালে, রাস্তা, বাজারে সব দিকেই থাকতো পোস্টারের সরাসরি, এবং সেখানে থাকতো প্রার্থীদের নাম, দল আর মার্কা। নির্বাচনী আমেজ বোঝা যেত পোস্টারের প্ররোচনায়, কিন্তু আমেজের চেয়ে যন্ত্রণাটা বেশি হতো। যে যদি বলুক না কেন, পোস্টারে চেয়ে যেত সব জায়গাতে, এবং অনেক সময় অলিগলিতে চলাফেরাও করা কঠিন হয়ে দাঁড়াতো। তবে এবারে নির্বাচনটা একটু আলাদা, বেশ কিছু আচরণবিধিতে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে একটা হলো যে এই লিফলেট আর ব্যানার থাকছে না, প্রার্থী এবং দলীয় প্রধান ছাড়া কোনো কারো ছবিও থাকছে না। এই যে পোস্টার বি নির্বাচন নিয়েও কিন্তু একটা ভালো উদ্যোগ, নিঃসন্দেহে সাধারণ মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু সব জায়গায় মানা হচ্ছে না। এবং খুব মেজর না, মেজর বলছি না, কিন্তু এরপর না মানার কারণটা কি? ট্রু। ফার্স্ট যখন এবার নির্বাচন কমিশন তার প্রার্থীদের জন্য বা দলের জন্য যে আচরণবিধি নির্বাচনের সময় সেটা প্রণয়ন করে, সে সময় যখন প্রচারণায় পোস্টার থাকবে না এই কথাটি বলা হয়, এটা অনেকের কাছে বিস্ময়কর এক বক্তব্য মনে হয়েছে যে কি করে সম্ভব। দেখুন, আমরা প্রযুক্তির সঙ্গে সঙ্গে একটা সময়ের যে জার্নি, সেই জার্নিতে শুধু ইন্ডিভিজুয়াল হিসেবে আমি আপনি জার্নি করছি না, সময় নিজেই দৌড়ে চলে যাচ্ছে না, রাজনীতি থেকে রাষ্ট্র থেকে শুরু করে সবকিছুই ওই একই পথে যাচ্ছে।
সে জায়গায় আপনি খেয়াল করুন আজকে প্রচারণার প্রায় শেষ দিকে আমরা এখন। এ সময় একবারও কি আমাদের কাছে প্রচারণার কোনো কিছু অনুপস্থিত মনে হয়েছে কোথাও? খুব খুব জমজমাট প্রচারণা চলছে না সর্বত্রই? পোস্টার যে নেই এটাই অনেকের মাথায় নেই এখন, না, বলে গেছে। পোস্টারের প্রয়োজন হচ্ছে না। সো তারপরেও দেখুন আপনি এই ক্ষেত্রে পোস্টারের ক্ষেত্রে আমি বলবো যে এবারের নির্বাচনে বেশ কিছু নতুনত্ব আছে। আপনি যদি সেই নতুনত্বগুলি স্ট্যাটিস্টিক্স দিয়ে বিবেচনা করেন একরকম হবে, বা আপনি পরিবেশগত অন্যান্য দিক নিয়ে বিবেচনা করেন আরেক রকম হবে। আমি শুধু আপনাকে এতটুকু বলি, এবার নির্বাচনে বিপুল সংখ্যক যেমন প্রথম ভোটার, এই প্রথম ভোটার মানেই 2008 সালের নির্বাচনের সময় যাদের 17 বছর বয়স ছিল তারা থেকে শুরু করে এখন যাদের এদের 32 বছর 31 বছর বয়স হয়ে গেছে তাদের, তাই না? তার মানে এই দীর্ঘ সময় ধরে তারা যতগুলি ভোট গেছে এখানে ভোট দিতে পারে নাই, তারা প্রথম ভোটার। এর বাহিরেও এরকম অনেক ভোটার আছেন যারা ভোট দেওয়ার উপযোগী বয়স হওয়ার পরেও ভোট দিতে পারেননি, তারা সুযোগ বঞ্চিত হয়েছেন, ভোট দেওয়ার প্রয়োজন হয়নি আর কি। যারা ক্ষমতায় ছিলেন তাদের নাগরিকদের ভোটের উপর আস্থা ছিল না বলে। এখন এবারের নির্বাচনে সেই বিপুল সংখ্যক যেমন নতুন ভোটার, বিপুল সংখ্যক নতুন প্রার্থীও আছে। সো নতুন প্রার্থীদের কাছে এই যে ইলেকশন কমিশনের এবারের যেই আচরণবিধির শর্ত সেটা সহজ, বিকজ ফার্স্ট টাইম সেও নতুন, এই জিনিসও নতুন, তার সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের এখানে তো অনেক পুরনো পলিটিশিয়ানরা নির্বাচন করছেন, তাদের কাছে ট্রেডিশনালি ওনারা অনেক কিছু চিন্তাও করেন না, কিছু পোস্টার চেপে ফেলেছেন ওনারা তো কর্মীরা। সে জায়গায় কিছু জায়গায় খুব সামান্য ব্যত্যয় হচ্ছে। সে জায়গায় রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা মাঠে আছেন তারা কখনো কখনো সতর্ক করছেন, কখনো কখনো জরিমানা করছেন। দেখুন এই যে জিনিসটা, ধরুন পোস্টার, আপনি বলছেন যে যতটা না আমেজ তৈরি করতো তার চেয়ে বেশি যন্ত্রণা তৈরি করতো। তার মানে এই পোস্টার দেয়ালে লাগা থাকলে নাগরিক হিসেবে আমার আপনার কাছে খুব দৃষ্টিকটু মনে হতো যে দেয়ালটা নষ্ট করে যাচ্ছে, কিন্তু ওই পোস্টার এসে আমাদের কারো উপরে আঘাত করতো না। অর্থাৎ আপনি এটাকে যেহেতু আইনের ফ্রেমে নিয়ে এসেছেন, এটা একটা অপরাধ, কিন্তু অপরাধের এই মাত্রাটা আমাকে আপনাকে আঘাত করছে না। সে জায়গায় যতটা আইনের প্রয়োগ মানি আপনি পুরা গলা টিপে ধরার কোনো মানে নেই। আমি বলছি যে আমরা কোনো কিছু ভায়োলেট করে ফেলছে কিনা বড় আকারে, সেরকম কিছু হচ্ছে না, অভ্যাসে পরিণত হোক। সো এইটা আস্তে আস্তে মানছে, আর যেই ভায়োলেশন সেটা খুব সামান্য। আমরা অন্য একটা জায়গায় এই প্রসঙ্গে যাই, এটার সাথে লিঙ্ক আপ রয়েছে। সেটা হলো আরেকটা ব্যতিক্রম, খুব বড়, খুবই বড়, সেটা হলো ডিজিটাল প্রচার। এটা এত বড় যে অতীতে কোনো নির্বাচনই দেখা যায়নি, সুযোগও ছিল না। আরেকটা এইখানে এই ডিজিটাল প্রচারের এবং এআই যে অপব্যবহার চলছে, এটা একটা দিক। মজার ঘটনাও আছে, দুপক্ষেই জবাবও দিচ্ছে। এখন প্রশ্ন হলো এটা ঠেকাতে সরকারের তো নজরদারি কাঠামো ওইভাবে নেই, এবং আমরা যতটুকু জানি নির্বাচন কমিশনের নেই। না, এটা ঠিক নেই এরকম নয়, না ততটুকু শব্দটা বলছি। এই বাস্তবতায়, হ্যাঁ, এই বাস্তবতায় যেহেতু আমরা এবার একটা নতুন ট্রেন্ড, নতুন ট্রেডিশনের দিকে যাচ্ছি, আমি মনে করি ধরুন ইউনিভার্সিটির যেই পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টরা আছেন, ইউনিভার্সিটির যেই জার্নালিজমের স্টুডেন্টরা আছেন, ইভেন ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা আছেন, তাদের জন্য এই ইলেকশনটা অবজার্ভ করার মতো একটা দারুণ জিনিস নানান বিবেচনায়। সো আপনি আগামীর বাংলাদেশে আপনি যখন সাইবার স্পেস, আপনি যখন এআই, আপনি যখন ফেব্রিকেটেড জিনিসপত্র, ফেক নিউজ, এসব নিয়ে ইলেকটোরাল বা পলিটিক্যাল চ্যালেঞ্জেস নিয়ে আলোচনা করবেন, অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে বেস ধরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2026 সালে নির্বাচন। অর্থাৎ এইবারের নির্বাচনে আমরা সাইবার স্পেসকে যতটা ব্যবহার করার সুযোগ পাচ্ছে নাগরিকরা, একই সঙ্গে পলিটিশিয়ানরা, ক্যান্ডিডেটরা, এটা অতীতের কোনো নির্বাচনে প্রযুক্তিগত কারণেই বাংলাদেশে ঘটেনি। সুতরাং এই বিষয়গুলি কি কি ঘটতে পারে, সম্ভাব্য যতগুলি ঘটনা ঘটতে পারে, এবং এগুলি ফেস করার জন্য কি কি স্টেপস নেওয়া দরকার, সরকার ইতিমধ্যে তার নানান পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি যে সরকারের এই সংশ্লিষ্ট মানুষেরা যতটুকু বিবেচনা করতে পেরেছেন, যতটুকু আঁচ করতে পেরেছেন, যতটুকু টেকনিক্যাল নলেজকে কাজে লাগিয়ে ধারণা করতে পেরেছেন 12 তারিখ পর্যন্ত সাইবার স্পেসকে ইউজ করে কি হতে পারে তার জন্য পর্যাপ্ত মেজার্স নিয়েছেন। এখন আমাদের এখানে মেজার্সের কিছু সীমাবদ্ধতা থাকে। ধরুন মেজার্স নিয়েছেন কিভাবে? সরকার তো ইটসেলফ গিয়ে কাউকে এই জিনিস কনভিন্স করতে পারবে না, আপনাকেই সরকারকে রিচ করতে হবে।
এখন সরকার রিচ করার জন্য যে ধরনের ট্রেডিশনাল প্রসেস আছে যে এই জায়গায় ফোন করবেন, এই সেল গঠন হয়েছে, সেল গঠন খেয়াল করুন, সেন্ট্রালি থেকে শুরু করে একদম ইউনিয়ন বা উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু সাইবার স্পেসে যে সমস্ত ভায়োলেশন, সাইবার স্পেসে যে সমস্ত পার্টিকুলার থ্রেট ইলেকশনকে কেন্দ্র করে সেগুলির জন্য আলাদা মনিটরিং সেল করা হয়েছে সেন্ট্রালি, সেগুলিকে নানানভাবে আবার কমিউনিকেশনের জায়গা থেকে সমন্বয় করা হচ্ছে। সেজন্য অনেক কিছু প্রতিহত করা কিন্তু সম্ভব হচ্ছে। আমরা যেইভাবে হওয়ার কথা ছিল বা যেইভাবে হচ্ছে এর সবই আমরা দেখতে পাচ্ছি না, বিকজ এখানে একটা বিহাইন্ডে একটা কাজ হচ্ছে বড় ধরনের। অপরদিকে ইলেকশন কমিশন সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মধ্য দিয়ে ফ্যাক্ট চেকিং ইউনিটকে সর্বোচ্চ তৎপরতার সঙ্গে ব্যবহার করছে। এখন দেখুন রিস্কটা কি, রিস্ক হচ্ছে আমি আজকে এসে আমি ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে নানান বার্তা দিয়ে যেই ধরনের অপকর্ম ঘটাতে পারি, গুজব সৃষ্টি করতে পারি। ট্রেডিশনালি গুজবের কিন্তু একটা ঐতিহ্য এই দেশে বা এই উপমহাদেশে বা সারা পৃথিবীতেই আছে, কিন্তু না হলে গুজব নিয়ে তো পড়াশোনা থাকতো না। আগেও গ্রামেগঞ্জে অনেক গুজব ছড়িয়ে পড়তো, আগের চেয়ে আমি বলবো যে গুজব এখন যেমন অনেক বড় স্কেলে ছড়াচ্ছে, আবার সুবিধাও বেশি। আগে আপনি একটা গুজব ম্যানুয়ালি গ্রামের পর গ্রাম চলে যেত, আপনি ওর উৎপত্তি স্থল খুঁজে পেতেন না এবং এটা ডিবাং করারও কোনো ইমিডিয়েট কোনো ক্যাপাসিটি ছিল না। এখন অ্যাট দ্য সেম টাইম আপনি যখন দেখছেন আপনি একটা প্রোপাগান্ডা জাস্ট ইনিশিয়েট করলেন, অপরদিকে এটা ধরেই প্রিবাঙ্কিং পর্যন্ত চলে এসেছে। মানে আপনি কি গুজব করবেন সেটা নয়, করেছেন সেটা নয়, কি করতে পারেন সেটা ধরেও তার আপনার অপোনেন্ট রেডি থাকে, যে কোনো সময় এই ধরনের একটা গুজব সে মার্কেটে ছাড়তে পারে, সেটার কাউন্টার এইটা সে রেডি করে রাখতেছে। মানে আপনি একটা ভালো দিক উন্মোচন করেছেন। এখন কিন্তু গুজব ছাড়াতে গিয়ে অনেকে ভয় পাচ্ছে যে শেষ পর্যন্ত সেই গুজব টিকবে কিনা। ইতিমধ্যে বেশ কয়েকটি গুজব আপনারা দুজনেই জানেন বুমেরাং হয়েছে রীতিমতো। হ্যাঁ, যারা গুজব ছড়িয়েছে দায় গিয়ে শেষ পর্যন্ত তাদের গাড়ে গিয়ে পড়েছে। এই যে ডিবাঙ্কিং গত কয়েক বছর ধরে খুব পপুলার হয়েছে, ফেক নিউজ বা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই টার্মসগুলির সঙ্গে আমরা পরিচিত। আরো বড় প্রিবাঙ্কিং কিন্তু শব্দটাই কিন্তু খুব বেশি আগে এত ইউজ হতো না, এখন যেরকম রাইট প্রিবাঙ্কিং কিন্তু এখন ডমিনেট করছে, অন্তত পলিটিক্যাল কমিউনিকেশন এবং গভর্নেন্স কমিউনিকেশনের জন্য প্রিবাঙ্কিং খুব মেজর জিনিস। বিকজ আপনি আমি যেভাবেই কাজ করি না কেন, আমরা তো কিছু কিছু জিনিস আইডিয়া দিয়ে আইডেন্টিফাই করি বা ট্রেন্ড ধরে আইডেন্টিফাই করি, ঠিক কোন সময়ে এসে, কোন ঋতুতে এসে, কোন কারণে, কোন উপলক্ষে কি ধরনের গুজব মার্কেটে ছড়িয়ে পড়তে পারে। এটা একটা নতুন ইন্ডাস্ট্রি, এখানেই আপনার নানান ধরনের মেধা কাজ করছে। সুতরাং ওই একইভাবে প্রস্তুতিও থাকে। এখন আপনাকে মাথায় রাখতে হবে আগামী দিনগুলিতে অন্তত পলিটিক্যালি বা গভর্নেন্স পরিচালনার জায়গা থেকে যারা এই চিন্তায় পিছিয়ে থাকবে সে অনেক অনেক মানে বাজে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এটা একটা বড় ইনভেস্টমেন্টের জায়গা, সবাইকে করতে হবে এই জায়গায়। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাজবাউল আজম সওদাগর, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়াজ আহমদ। প্রফেসর আজম, আমরা দেখছিলাম যে আরও অনেক কিছু পরিবর্তন হয়েছে নির্বাচনে। যেমন 5ই আগস্টের পর যখন নির্বাচন আলাপ শুরু হলো, তখন ধরে নেওয়া হয়েছিল যে নির্বাচনের সামনে যেটা হচ্ছে সেটা একপেশে হয়ে যেতে পারে। কারণ হলো যে অনেকে মনে করেছিল যে আওয়ামী লীগ না থাকায় বিএনপির বিজয় সহজ হয়ে গেছে, এরকম একটা ধারণা করেছিল। শুধু বিএনপি ধারণা করেছিল তা নয়, কিন্তু যারা বিএনপি করে না তারাও একই রকম ধারণা করেছিল যে এরকমটা হয়ে যেতে পারে। কিন্তু আমরা দেখছি যে নির্বাচন আসলে আলটিমেটলি জমে উঠেছে। কেউ কেউ রসিকতা করে বলেন জমে ক্ষীর হয়ে গেছে। এটা গণতন্ত্রের জন্য পজিটিভ দিক। বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক হিসাবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে যে এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষার কথা আমরা সবসময় বলছি আর কি, হ্যাঁ, এই জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাজনীতিটা করতে গিয়ে কিন্তু এটা হয়েছে। মানে কে কত বেশি জুলাইকে ধারণ করতে পারে, বিষয়টা হচ্ছে এমন। আর ট্রেডিশনাল রাজনীতি থেকে কে কত আগে বের হয়ে আসতে পারে,
এটারও কিন্তু প্রতিযোগিতা শুরু হয়েছে। তো সম্মিলিতভাবে সবগুলো বিষয় নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে আলটিমেটলি টোটাল নির্বাচনটাই একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছে, এবং এটা কিন্তু গণতন্ত্রের জন্য খুবই ভালো একটা জিনিস। ধরেন যে যদি একপাক্ষিক একটা নির্বাচন হইতো, যেখানে আর কোনো আগে থেকে যদি ধরে নেওয়া হয় যে অমুক ক্ষমতা যাবে, তাহলে ওই নির্বাচনটার প্রতি কোনো আগ্রহ থাকে না। এবং এর ফলাফলটা হবে কি, আপনি দেখেন ফলাফলটা হবে একেবারে এই নির্বাচনে আমার ধারণা ব্যক্তিগত যে এটা এত বেশি পরিমাণ ভোটার টার্ন আউট হবে যা অবাক হয়ে যাবেন সবাই। প্রচুর মানুষ ভোট দিতে যাবে এই নির্বাচনে। এর অনেকগুলো কারণের মধ্যে একটা আছে প্রায় 4.5 কোটি তরুণ ভোটার আছে, 4,30,00,000। হ্যাঁ, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ। আর আওয়ামী লীগের যারা আছে তারাও, আমি মাঠে ময়দানে যেটা খবর পাচ্ছি, সাধারণ ভোটাররা সবাই ভোট দেওয়ার জন্য আগ্রহী, কারণ তারাও ভোটের যে মজা এটা আওয়ামী লীগের সাধারণ ভোটাররাও দীর্ঘদিন ধরে পায়। নারী ভোটাররা আপনি যদি একটু জাস্ট দেখেন পোস্টাল ব্যালটে জেল থেকে যারা ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে সেখানে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী আছে 22 জন। ভেরি ইন্টারেস্টিং। এবং এই যে প্রবাসীরা ভোট দেওয়ার জন্য একটা সুযোগ পেয়েছে, তো সবকিছু মিলে মানে ইলেকশনটা একটা দারুণ, একটা অ্যামাজিং একটা সিচুয়েশন একটা তৈরি করবে আর কি। হ্যাঁ, এবং সেইটা আমাদের ভবিষ্যৎ দিনগুলোর জন্য মানে অত্যন্ত চমৎকার একটা উদাহরণ তৈরি হচ্ছে। ফয়েজ আহমদ, আমরা একটু যদি অন্যভাবে চিন্তা করি, কোনো কারণে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, এর দায়টা আসলে কার গাড়ে পড়বে? সরকারের গাড়ে, নাকি রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়া হবে? না, ইমিডিয়েটলি একদম ধরুন একটা কন্ট্রোভার্সিয়াল ইলেকশন হয়ে গেল, ইমিডিয়েট দায় ইলেকশন কমিশন এবং সরকারের, সবাই দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। বাট এই যে কন্ট্রোভার্সিয়াল, আমরা একটা ধরে নিলাম হাইপোথেটিক্যালি কন্ট্রোভার্সিয়াল ইলেকশনের কথা বলছি, কন্ট্রোভার্সিয়াল ইলেকশন হয়ে কি হবে? কেউ ক্ষমতায় যাবে না এরকম কি? তা তো নয়। কন্ট্রোভার্সিয়াল ইলেকশনের কেউ না কেউ তো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। সরকার কখন এটাকে কন্ট্রোভার্সিয়াল করার চেষ্টা করবে? দুটো উদ্দেশ্য থাকতে হবে। এক, সরকার ক্ষমতায় থেকে যেতে চায়। দুই, সরকারের একটি রাজনৈতিক দল আছে, সেই দলকে জিতাতে ব্যর্থ হওয়া, তাই তো? সো কন্ট্রোভার্সিয়াল ইলেকশন যখন এটা কন্ট্রোভার্সিয়াল ডান হয়ে যাবে, তখন এই দুটোর একটা অ্যাডভান্টেজ চলে আসবে। এক হচ্ছে তার দল জিতে গেছে কন্ট্রোভার্সিয়াল ইলেকশনের মধ্য দিয়ে, অপরটি হচ্ছে এই সরকার থেকে যেতে চায়। এই সরকার থেকে যাওয়ার কোনো বাস্তবতা নেই। ধরুন ইলেকশন এখন ফয়েল করে দিল, আমি বিশ্বাস করি এই সরকার আর থাকবে না, এক মুহূর্ত না, থাকার সুযোগও নেই, সরকার থাকতে চায় না। সো এই দুটো বিষয়। তাহলে কন্ট্রোভার্সিয়াল ইলেকশন একটা অর্গানাইজ করার মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে, এটাতে কি হবে, এটা উনি পলিটিক্যাল সায়েন্সের টিচার, উনি খুব ভালো করে বলতে পারবেন। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি যতটুকু বুঝি, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম থেকে শুরু করে 24-এর যে গণ অভ্যুত্থান, এই সময়কালে যতগুলি বড় বড় রাজনৈতিক সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে, এর সব কিছুর নেপথ্য কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যেই শাসকই ক্ষমতায় আসেন না কেন, তার পরিণতি কি হয়, এটার ভুরি ভুরি এক্সাম্পল আমাদের পিছনে আছে। সবচেয়ে বড় এক্সাম্পলটি 5 আগস্ট আমাদের সামনে রেখে গেছে। এখন ধরুন বাংলাদেশ জামাত ইসলামী বা জাতীয় নাগরিক পার্টি বা বিএনপি বা এবি পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টি যদি মনে করে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচনের ব্যবস্থার মধ্যে দিয়ে বা কারসাজির মধ্যে দিয়ে তারা ক্ষমতাটাকে নিশ্চিত করতে চায়, তাহলে আমি অ্যাট দ্য সেম টাইম এটা নিশ্চিত করে বলতে পারি একই সঙ্গে তারা এক ধরনের হাসিনা পরিণতিকে ওয়েলকাম করে নিল নিজেদের। এর কোনো ব্যত্যয় ঘটবে না, কোনো না। প্রফেসর আজম, আসলে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চেয়েছিলাম তার জবাব ফয়েজ আহমদ দিয়ে দিয়েছে। এখন প্রশ্নটা যেটা হলো যে এই নির্বাচন যদি ব্যর্থ হয়, তাহলে তো রাজনৈতিক দলগুলো লাভ নেই, এটা একটা দিক। কারণ রাজনৈতিক দলগুলো খুব ভালো করে জানে নির্বাচন ব্যর্থ হলে কি হবে, এটা ফয়েজ আহমদ স্পষ্ট করে বলেছেন, ইশারা ইঙ্গিত বলেন নাই। আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো এই ঝুঁকিটা নিবে, নেওয়ার সাহস পাবে? এখন পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতিটা পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা দেখছি যে একটা বিষয়ে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে, যে ইলেকশনটা হবে খুব সুন্দরভাবে। এবং এই ইলেকশনটাকে বিতর্কিত করার জন্য, ইলেকশনটাকে বানচাল করার জন্য এখন পর্যন্ত রাজনৈতিক শক্তিগুলোর পক্ষ থেকে মেজর কোনো তৎপরতা যেমন দেখা যায়নি, পাশাপাশি মেজর পলিটিক্যাল পার্টিগুলো কেউ সন্দেহ করতেছে এটাও দেখা যায়নি। সুতরাং এটাকে আমি খুব সিরিয়াসলি এখন নিচ্ছি না। আমি স্বাভাবিকভাবে বলতে চাচ্ছি যে নির্বাচনটা খুবই কম্পিটিটিভ হবে, খুব ভালো পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তবে একটা চ্যালেঞ্জ রয়েছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচন কমিশন কত স্ট্রিক্ট আইনি কাঠামোর মধ্য দিয়ে তাদেরকে ব্যবহার করতে পারছে, এবং নির্বাচনী কেন্দ্রগুলোতে যেটা আরপিওতে যেটা বলা হয়েছে যে
কোনো কেন্দ্রে ইয়া হলে সেটাকে বাতিল করে দেওয়া হবে। তো সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা করেনি কত শক্ত আইনি কাঠামোর মধ্য থেকে দায়িত্বটা পালন করতে পারছে, এইটুকু যদি করতে পারে তাহলেই নির্বাচন সফল। আর মেজর কোনো রিস্ক আমি এখানে দেখছি না। ফাজ আহমদ, অতীতে দেখা গেছে যে ভোটের পর জনগণের সঙ্গে সরকারের দূরত্ব বেড়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সংস্কৃতি নতুন বাংলাদেশে চালু রাখা একটু কঠিন হবে। আপনার কি মনে হয়? টু সাম এক্সটেন্ট এটা ট্রু, বিকজ আমি যেহেতু নিজে একটা সরকারের সঙ্গে কাজ করছি, জি, জি। আমরা এখন বুঝতে পারি যে ধরুন আগের সরকারকেও তো আমরা প্রত্যক্ষভাবে দেখেছি, আর এই সরকার আমি নিজে প্রত্যক্ষভাবে কাজ জি, করছি। জি। এর ফলে পিপল হচ্ছে এখন একটু ডিফারেন্ট মুডে আছে, হ্যাঁ, একদম সরাসরি চ্যালেঞ্জ করতে পছন্দ করে, মানে কোনো আগে পিছে নাই, কোনো ভয়ভীতি নাই। জি। মানুষ মনে করে যে এই যে হয়তো আপনি পলিটিক্যাল সায়েন্সে বলেন বা অন্য যে কোনো বইয়ের ভাষায় বলেন, কেতাবি ঢঙে বললে সেটাকে আপনি গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার কথা জি, জি। বলবেন। মানুষ অ্যাকাউন্টেবল এসব বোঝে না। হুম। মানুষ বুঝে যে আমি এটা আমার প্রাপ্য, এটা আমাকে দিতে হবে। ধরুন সোশ্যাল মিডিয়া স্পেসে যদি আমরা খেয়াল করি, ধরুন আমাদেরকে মানুষ নানান বিষয়ে প্রশ্ন করে, আমাদেরকে নানান বিষয়ে তার অসন্তোষ জানায়, যেটা বেসিক্যালি আমার কাজ না। এখন আমার হচ্ছে তৃণমূলের একজন নাগরিক বা একজন অর্ডিনারি পিপল, সে কিন্তু গভর্নেন্সের এত সিস্টেম বোঝে না কেমনে কি হয়। সে আমাকে দেখে সরকার বোঝে যে সরকার এইটা করে দেওয়া উচিত। হয়তো এটা আমার কাজই না বা এর আশেপাশে আমার এখতিয়ারের ন্যূনতম আশেপাশেও নেই, তারপরেও মানুষ আমাকে অ্যাকাউন্টেবল করার চেষ্টা করছে। এই ট্রেন্ডটা যদি দেখি, এই ট্রেন্ডটা যদি একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের সময় আপনি 50%ও কার্যকর থাকে। এখন আমি 50% কেন বলছি, এর কিছু বাস্তবতা আছে। সোসাইটিতে ভয়ের সংস্কৃতি যেটা ছিল, সেটা যে ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি না। বাট এই মুহূর্তে ওই ভয়ের সংস্কৃতিটা খানিকটা নেই, খানিকটা না একেবারেই নেই বলা যায়, এই বিবেচনায় যে এই সরকারের তো পাড়ায়, মহল্লায়, ইউনিয়ন পর্যায়ে, ইউনিট পর্যায়ে কোনো কমিটি নাই, স্টেক হোল্ডার নাই। সো এর না থাকার ফলে আপনি যেমন সরকারকে এখন ওভারসি করছেন, নানানভাবে সরকারের কাজের উপর মনোযোগ রাখছেন, প্রশ্ন করছেন, নিজের পরিসরে হলেও প্রশ্ন করে যাচ্ছেন, সমালোচনা করে যাচ্ছেন, সেটা একটা নির্বাচিত রাজনৈতিক সরকারের ক্ষেত্রে খানিকটা চ্যালেঞ্জিং। বিকজ আপনি যেই লোকালিটিতে থাকবেন সেখানে তো ওই পার্টিকুলার ক্ষমতাসীন দলের একটা কমিটি থাকবে। সেই কমিটির বিহেভিয়ার কিরকম হয়, সেই কমিটি ইতিবাচক রাজনৈতিক সমালোচনাকে গ্রহণ করতে প্রস্তুত কিনা, আমার মনে হয় না বাংলাদেশের পলিটিক্যাল কালচারে এখনো আমরা একদম তৃণমূলের ধরেন জনাব তারেক রহমান তার ক্রিটিসিজমকে যেভাবে অ্যাকসেপ্ট করেন, অনেক ক্ষেত্রে আমরা দেখি ওনাকে নিয়ে কার্টুন ব্যঙ্গ করে কার্টুন আঁকা হয়, উনি এটা শেয়ার করেছেন, আমরা এটা দেখেছি, এটা একটা ইতিবাচক মুভ। কিন্তু আমি এখনো বিশ্বাস করি না যে বিএনপির একেবারে বুরুঙ্গামারি ইউনিয়নেরও ওই সভাপতি, সেক্রেটারি, ছাত্রদলের সব তাদের পর্যন্ত উনি এই ভাইবটা পৌঁছাতে পেরেছেন। বাট ওনাকে দেখে যদি তাদের শেখার মনোভাবটা থাকে, অনেক দেখবেন। এখন আরো ঘটনা ঘটবে যখন দেখবেন যে সরকার যারাই ক্ষমতায় আসুক, সেন্ট্রালি যখন বড় ধরনের কোনো ক্রিটিসিজমকে তার সরকারের লোকজন খুব ওয়েলকাম করবে এবং এটা রিয়্যাক্ট করার ক্ষেত্রে ইতিবাচকভাবে করবে। তার ভালো না লাগলেও সে হামলে পড়বে না, তার উপরে হামলা করবে না, মামলা করবে না। তখন তৃণমূল পর্যন্ত বুঝতে পারবে যে সে যদি কোনো লোকালিটিতে অন্যায় করে, এটা করে পার পাওয়ার উপায় নেই। সুতরাং এই চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করার জন্য, নাগরিকদেরকে এম্পাওয়ার করার জন্য পলিটিক্যাল হাই আপসের মানে কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় ভূমিকা আছে। সেটা রাজনৈতিক নির্বাচিত সরকার কিভাবে করে এটার উপর নির্ভর করবে। এটা যেমন পলিটিক্যাল পার্টের দিক, আর নাগরিকের দিক হচ্ছে নাগরিক এখন একটু ডেসপারেট। এটা যে কোনো কারণে হোক, অভ্যুত্থানের কারণে হোক, বা এই সময়টা হয়তো এরকম ডেসপারেট থাকবে মানুষ, এরকম এই ডেসপারেট মানুষ খুব প্রশ্ন ছাড়া কোনো কিছু একদম চোখ বুজে মেনে নেওয়া, এটা ডিফিকাল্ট টাইম। প্রফেসর আজম, আপনি জানেন যে গত ফ্যাসিস্ট সরকারের সময় সরকার এবং দল একাকার হয়ে গিয়েছিল, আলাদা করা যায়নি, কোনো পার্থক্য ছিল না। কেউ কেউ আশঙ্কা করছেন যে ভবিষ্যতে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি কি তাই? এটার সম্ভাবনা রয়েছে, এই সন্দেহটা করা স্বাভাবিক। কারণ ওই কালচার থেকে আমরা বের হয়ে আসিনি এখনো, আসার পূর্ব গত 16 মাসে কিছু ঘটনা ঘটেছে যার কারণে এই আশঙ্কাটার জন্ম হয়েছে। হ্যাঁ, সেটা হতে পারে। কিন্তু আমি বলবো আমরা যে জুলাই সনদ নিয়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আলোচনাগুলো হলো এবং সংস্কার প্রস্তাব বিষয়ে প্রত্যেকটা বিএনপির 31 দফা, জুলাই সনদ, তারপরে জামাত সহ তার যে জোট, তাদের যে প্রস্তাবনাগুলো রয়েছে, এগুলো সবগুলো মিলে আপনি যদি চিন্তা করেন এবং জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে এবং সর্বশেষ হানা ভোটের যে ব্যাপারটা, এই হানা ভোটের ব্যাপারটা নিয়েও যে ঐক্যমত্যা প্রতিষ্ঠিত হয়েছে, সব দল থেকে এখন বলা হয়েছে যে হায় ভোট দেওয়ার জন্য,
এখানে কোনো সন্দেহ আর নাই। তো আমরা স্বাভাবিকভাবে এটা ধরে নিতে পারি জুলাই সনদ আগামীতে কার্যকর হবে। এই জায়গা থেকে বের হয়ে এসে কোনো রাজনৈতিক দল এই কাজটা করতে পারবে বলে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত। তো সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আপনি যেটার কথা বললেন সেই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসার একটা সম্ভাবনা ইতিমধ্যে নিঃসন্দেহে তৈরি হয়েছে। আমরা 100% এখনো অ্যাসিওর্ড না, বিশেষ করে আমরা ট্র্যাডিশনাল পলিটিক্স থেকে বের হয়ে আসার। মানে আপনি বলতে চাচ্ছেন জুলাই সনদ বাস্তবায়ন হলে এই আশঙ্কা থাকবে না? থাকবে না, এটাই হচ্ছে কথা। এবং জুলাই সনদ যে বাস্তবায়ন হওয়ার যে পূর্ব শর্তগুলা, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মানে সম্ভাবনাময় মুহূর্তগুলো আমরা কিন্তু এখন অতিক্রম করছি। এটা সম্ভাবনার মুহূর্ত বলতে বুঝাইলাম যে সবাই একমত হচ্ছে, আস্তে আস্তে দ্বিমতগুলো কেটে যাচ্ছে। ফয়েজ আহমদ, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যে দল ক্ষমতা আসবে তারা তাদের দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে পারবে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে যে দলীয় নেতাকর্মীদের গত 16 মাসে ক্ষমতার অপব্যবহার কারণে কিন্তু এই প্রশ্নগুলো আসছে। ট্রু, আসতে পারে, বাট একটা জিনিস খুবই সত্য যে গত 16 মাস কিন্তু কোনো দলই ক্ষমতায় ছিল না। যে তার দলীয় নেতাকর্মীর যদি আমি একটু উল্টো করে বলি, সেটা আরেকটা পার্সপেক্টিভ, সেটার সঙ্গে আমি একমত, সেটা একটু ডিফারেন্ট ডিসকাশন, হয়তো সেটা ওইভাবে আসতে পারে। কিন্তু এটা তো ট্রু যে গত 16 মাস কোনো রাজনৈতিক দলের হাতে এই ক্ষমতা ছিল না যে সে চাইলেই তার একটা কর্মীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। সে শুধুমাত্র তার সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে ক্যাপাসিটি ছিল। তো সেটাতে আমরা একটা আন্তরিকতা দেখেছি সাংগঠনিক কাঠামোতে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যবস্থা, সব দলকেই মোটামুটি ব্যবস্থা, কেউ বেশি কেউ কম, দলের সাইজও ম্যাটার, দলের নীতি আদর্শ এসবও ম্যাটার। আমরা ইদানিং দেখছি যে মানে উল্টাপাল্টা কথা বললো কিন্তু মানে এটা একটা জামাতেও করছে, দলের মধ্যে একটা গভর্নেন্স তৈরি করার জন্য একটা প্রচেষ্টা আছে, এটা খুবই খুবই ইতিবাচক। আসলে এত বড় একটা অভ্যুত্থানের পরে অভ্যুত্থান ইটসেলফ একটা পলিটিক্যাল মেসেজ, নিঃসন্দেহে কোনো জায়গায় লিখে দিতে হয় না, কোনো জায়গায় বলে দিতে হয় না, এটা একটা বার্তা বহন করে, পুরো জেনারেশনের একটা বার্তা বহন করে, পুরো দেশের বিপুল অধিকাংশ নাগরিকের বার্তাটাকে বহন করে। সেটা পলিটিক্যাল পার্টিগুলিকে রিড করতে পারা খুব জরুরি। রিড করতে যারা ব্যর্থ হবে তারা ইতিহাস সাক্ষী দেয় যে তারা হারায় যায়। সেটা যত পাওয়ারফুল, আজকে অনেক পাওয়ারফুল হতে পারে, কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছর, 10 বছর, শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতা হয়তো ভোগ করবে, মানুষের উপরে নিপীড়ন করে, কিন্তু টিকতে পারবে না, এটা রিয়েলিটি। সুতরাং আমার মনে হয় ভবিষ্যতে কেউ যদি এই মানুষের স্পিরিটকে ধারণ করতে না পারে, নিজের দলকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তার পরিণতি আওয়ামী লীগের মতো এত লম্বা সময়ের হবে না, কোনো কারণেই হবে না, খুব দ্রুতই সে এটা সেটব্যাকটা পেয়ে যাবে। সে কারণে আমি মনে করি পার্টিগুলি ইটসেলফ একটা দায় আছে, বড় দায়, যে তার নেতাকর্মীদেরকে সুশাসনের মধ্যে রাখা, পার্টির গভর্নেন্সের ইটসেলফ তার সুশাসনটা নিশ্চিত করা তার দলের ভিতরে। অপরদিকে আপনি যেটা ওনাকে জিজ্ঞেস করলেন যে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে তফাৎ, উনিও বললেন যে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে উনি আশাবাদী। আশা তো আমরা ব্যক্ত করতেই পারি, কিন্তু রিয়েলিটি হচ্ছে, দেখুন, শেখ হাসিনা যখন ফেসিজম কায়েম করে, আমার সংবিধান কিন্তু ফেসিজম কায়েম করার জন্য কোনো লিখিত নির্দেশনা দেয়নি। সংবিধানে বা আমার দেশের প্রচলিত আইন কানুনের মধ্যে এমন অনেক অনেক জিনিস আছে যেগুলি ভালো জিনিস, সেগুলির প্রপার প্রয়োগ ঘটেনি। জুলাই সনদ হচ্ছে আমাদের সামনে, অন্তত নাগরিকদের কাছে একটা টুলস হিসেবে সামনে আসবে, যেটাতে তারা সিগনেটারি, যেটাতে মানতে তারা গণভোটে যদি জয়ী হয় মানতে তারা বাধ্য, এর ফলে যখন এটা ভায়োলেট করবে আমরা ওটাকে বেস ধরে তার ক্রিটিসাইজটা করতে পারবো। কিন্তু আলটিমেটলি পলিটিক্যাল পার্টি লিডারশিপ এটাকে ওন করে কিনা সেটার উপরে নির্ভর করবে গভর্নমেন্ট এবং পার্টি সেপারেশন হবে কিনা, গভর্নেন্স তার পার্টিতে এনশিওর হবে কিনা, নেতাকর্মীদের লাগাম টেনে ধরা যাবে কিনা, এগুলি ডিপেন্ড করে হচ্ছে পার্টি হাইআপস কিভাবে গভর্নেন্সটাকে বিবেচনা করবে সেটার উপর। এখানে একটা জিনিস যোগ করবো আর কি, মানে সংস্কার প্রস্তাব নিয়ে বাংলাদেশে অনেক দিন ধরে সংস্কার নিয়ে আলোচনা হয়। আপনি 1/11-এর পরবর্তী একটা সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল, ওই সময়ের সাথে এই সময়ের সংস্কার প্রস্তাবনাগুলো যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আপনি দেখবেন যে ওই সময়ের সংস্কার প্রস্তাবগুলো ছিল চাপিয়ে দেওয়া, জোর করে। কিন্তু এইবার যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে অনেকগুলোই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক দল থেকে আগেই ঘোষণা করা হয়েছে। তো এটা কিন্তু একটা কোয়ালিটেটিভ চেঞ্জ হিসেবে আমরা দেখি যে পলিটিক্যাল পার্টিগুলোর মাইন্ডসেটের মধ্যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ। এর মানে কি আমরা আশা করতে পারি যে সরকার বদলালে রাজনীতির চরিত্র বদলাবে? আচ্ছা, সরকার বদলালে রাজনৈতিক চরিত্র বদলাবে এটা তো এক কথায় বলা যাবে না, এটাকে আপনার রিয়াল পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে দেখলে আপনাকে এটা সিচুয়েশন ঠিক করে দেয়। কিন্তু
সিচুয়েশন ঠিক করে দিই। যেমন 1/11-এর পরে সংস্কার প্রস্তাব কেন বাস্তবায়ন হয়নি, কেন রাজনৈতিক দলগুলো কোনো কথা শুনেনি? কারণ তখন হচ্ছে যে প্রেক্ষাপটে গভর্নমেন্টে এসেছিল, এসে ধর মার কাট, তুমি এই ঠিক হও, তুমি এই ঠিক হও, এই অ্যাপ্রোচ কাজ করে নেই। কিন্তু এবার হচ্ছে স্বতঃস্ফূর্ত একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করা। এই যে স্বতঃস্ফূর্ততার বিষয়টা, এটা কিন্তু সংস্কারের জন্য অত্যন্ত পজিটিভ একটা দিক। তো সেইটাকে বেস করে কিন্তু আমরা আশাবাদী হচ্ছি, কারণ সংস্কার চাপায় দিয়ে কখনো জোর করে চাপাই দেওয়া হয় না। তো যেহেতু স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, যেহেতু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যেহেতু একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, পাশাপাশি তার আইনি কাঠামো, ফ্যাসিস্ট হওয়ার পথগুলো যে বন্ধ করার জন্য যে আইনি কাঠামোর একটা রূপরেখা তুলে ধরে সামনে নিয়ে আসা হয়েছে এবং এটাকে আইনে পরিণত করার জন্য চেষ্টাটা হচ্ছে। তো সব কিছু বিষয়গুলো তো সামনের, আপনি যে প্রশ্নটা করলেন সেইটার জন্য তো ইতিবাচক এই হিসাবে আমরা দেখতে পারি। আপনি সবসময় তরুণদের নিয়ে থাকেন, তরুণদের মানসিকতা আমার এবং ফয়েজের চেয়ে আপনি ভালো বুঝেন নিঃসন্দেহে। আমি তো নিজেই তরুণ, না স্টুডেন্টদের নিয়ে থাকে একদম জেনজি। হ্যাঁ, এই যে জেনজি জেনারেশনে আপনি ডিল করেন সব সময়, আপনার কাছে প্রশ্ন যেটা যে এরা কিন্তু অনেকটা ভ্যানগার্ডের মতো ভূমিকা রাখছে। এদেরকে উপেক্ষা করে সরকার বলুন বা রাজনৈতিক দল বলুন সামনে কি এগোতে পারবে? এইটাই আমি বারবার বলছি যে এটা একটা অত্যন্ত শক্তিশালী প্রেসার গ্রুপ হিসেবে জুলাই অভ্যুত্থানের ফলে তরুণরা একটা অত্যন্ত শক্তিশালী প্রেসার গ্রুপ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা আবির্ভূত হয়েছে এবং এটা এখন পর্যন্ত শক্তিশালী রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সুতরাং এটি নিশ্চিত থাকবেন আপনি যে তরুণদেরকে অ্যাভয়েড করে আর কোনো সরকার কোনো পলিসি বাস্তবায়নে আর সফল হতে পারবে যা ইচ্ছা তাই করার সুযোগটা নেই। আপনি যান, আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়গুলোর 10 জন তরুণের সাথে আপনি কথা বলেন, মুখে মুখে আপনাকে প্রশ্ন করবে। আপনার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে, আপনি যদি ট্র্যাডিশনাল পলিটিক্সের কোনো কথা বলেন, সাথে সাথে আপনাকে ধরে ফেলবে। এই প্রশ্ন করার পরিবেশটা আমি গত 16-17 বছর আমি কখনো দেখিনি। কেউ তো কোনো প্রশ্ন করার সুযোগই পায়নি, সাহসও পায়নি, সেই পরিবেশও ছিল না। কিন্তু এখন তাদের মধ্যে যে চিন্তা করার মানসিকতাটা, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মানসিকতা, ক্রিটিসিজমের মানসিকতা, এইটা কিন্তু তৈরি হয়েছে, প্রতিবাদ করার একটা আবহ তৈরি হয়েছে। এবং পাশাপাশি ওই আপনি জানেন যে আমরা মজা করে বলতাম যে একটা বিশাল গ্রুপ ছিল মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে, আই হেট পলিটিক্স, আপনি জানেন। এবং মেয়েরা পলিটিক্সের কথা শুনলে ওখান থেকে যায়, দ্যাট এগুলো আমাকে ভাল লাগে না, এগুলো কথাই শুনতো না। কিন্তু জুলাই অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, এই জায়গায় তরুণ সমাজ বুঝতে পেরেছে যে আসলে রাজনীতিকে অবজ্ঞা করে কোনো দেশকে এগিয়ে নেওয়া যেমন সম্ভব না, তেমনি আমার অধিকার যে এই সোসাইটিতে প্রতিষ্ঠিত হবে, এটা পলিটিক্সকে অবজ্ঞা করে এই অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এটা বুঝতে পেরেছে তারা। প্রফেসর আজম এবং ফয়াজ আহমদ, আপনারা দুজনই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।